শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পরম পূজনীয় এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজের শ্রীচরণে আমার প্রণাম। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজ স্বামী তপনিষ্ঠানন্দজিকে আমার শুভেচ্ছা এবং নমস্কার। প্রাক্তনী সংসদের সহসভাপতি এবং অন্যান্য যারা সম্পাদক সহ অন্যান্য যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার নমস্কার এবং শ্রদ্ধা। তরুণদাকেও আমার নমস্কার এবং শ্রদ্ধা জানাই। এখানে বিদ্যালয়ের মাস্টারমশাই, শিক্ষাকর্মী, শিক্ষক যারা আছেন তাদের সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা। অভিভাবকদেরও আমার নমস্কার এবং শ্রদ্ধা জানাই এবং আমার ছাত্র ভাইদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই জমিতে যখন প্রথম পা দিই, যখন আসি এখানে, তখন আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। সুতরাং এইখানে বক্তৃতা দেওয়ার মতো যে মানসিকতা থাকে বক্তৃতা দেব, সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় যখন এইখানে ঢুকি। একটা পুরনো ভাব সেটি অন্তরে এমনভাবে প্রবেশ করে যে বক্তৃতা দেওয়ার মতো ভাষা আমাদের থাকে না। অখণ্ডানন্দজি মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং এই আশ্রম প্রতিষ্ঠার ঠিক আগে আমরা জানি সেই দুর্ভিক্ষের সময় তিনি এখানে উপস্থিত হয়েছিলেন। দুর্ভিক্ষ কেটে যাওয়ার পরে যারা সেই সময় মা বাবাকে হারিয়েছিল, আত্মীয় স্বজনকে হারিয়েছিল, সেই সব ছেলে মেয়েদের নিয়ে তিনি প্রথম অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই অনাথ আশ্রম প্রায় 14 বৎসর ধরে গোপীনাথপুরের কাছে একটি উঁচু ঢিবি ছিল, অখণ্ডানন্দ গার্লস স্কুলের ঠিক কাছেই, সেইখানে সেই আশ্রমটি পরিচালিত হয়ে আসছিল। সেটি ছিল মধুসুন্দরী দেবী নামক একজন জমিদার, তার জমি। তারপরে এই আশ্রম যখন কেনা হলো বা এই জমি যখন পাওয়া গেল, এই আশ্রমে যখন অখণ্ডানন্দজি মহারাজ প্রথম পদার্পণ করলেন, আশ্রম জমি দেখতে এসে তিনি বললেন যে জমিতে পা দেওয়া মাত্র অনন্তের উদ্দীপন হলো। এখানে এই জমিতে পা দিয়ে তিনি ঈশ্বরের অনুভূতি লাভ করলেন। সুতরাং এই যে জমি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আমরা আছি, সেটি মহাপবিত্র ভূমি, মহাপুণ্য ভূমি। অখণ্ডানন্দজি মহারাজ এইখানে যে অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, সেই সব বালকদের তিনি শিক্ষা বিস্তার ইত্যাদির কাজে ধীরে ধীরে অগ্রসর হলেন। পরবর্তীকালে এখানে একটি প্রি প্রাইমারি স্কুল স্থাপন করা হলো। তারপরে প্রাইমারি স্কুল, তার থেকে আর একটু উঁচু, তারপরে আর একটু উঁচু হতে হতে আজকের এই সারগাছি রামকৃষ্ণ মিশন যে বিদ্যালয়, সেটি উচ্চতর বিদ্যালয়, হাই সেকেন্ডারি স্কুলে পরিণত হয়েছে। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ যখন এই অঞ্চলে কাজ করছিলেন, তখন স্বামীজি তাকে বললেন যে তুমি যদি সারা পৃথিবীর একটা সম্পত্তি নিয়ে এসে একটা গ্রামের মধ্যেই ঢেলে দাও, তাহলে সেই গ্রামের কখনোই উন্নতি হবে না যদি সেই গ্রামের মানুষকে স্বনির্ভর না করা যায়।
তাই অখণ্ডানন্দজি মহারাজ পরবর্তীকালে শিক্ষার সঙ্গে সঙ্গে মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে পারে, তার জন্য তিনি ভোকেশনাল ট্রেনিং সেন্টার করেছিলেন, যেখানে তিনি নিজে চরকার সুতো কাটতেন এবং সেই চরকায় সুতো কেটে কাপড় তৈরি করা হতো, গামছা তৈরি করা হতো ইত্যাদি। আজকে আমাদের বিশ্ববায়ানন্দজি মহারাজ এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার শুরু করেছেন, যার শুভ সূচনা হয়েছে এবং সেইটি পরের বছর থেকে সম্পূর্ণভাবে শুরু হবে। অখণ্ডানন্দজি মহারাজ যার সূচনা করে দিয়ে গিয়েছিলেন, বিশ্ববায়ানন্দজি মহারাজ সেটিকে আবার নতুনভাবে আর একটু পুনঃপ্রতিষ্ঠা করলেন। তার মানুষকে স্বনির্ভর করা, শুধুমাত্র চাকরির ওপরে না তাকিয়ে মানুষ যাতে নিজের হাতে নিজের কাজ দেখিয়ে, নিজের স্কিল দেখিয়ে, নিজের বুদ্ধিমত্তার সঙ্গে সঙ্গে নিজের হাতের কাজ দিয়ে যাতে নিজের জিনিস দিয়ে, বানানো তৈরি জিনিস দিয়ে মানুষ যাতে নিজের উপার্জন করতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। এবং স্বামীজি তার সঙ্গে সঙ্গে অখণ্ডানন্দজিকে বললেন, শিক্ষা শিক্ষা শিক্ষা, শিক্ষা ছাড়া কিছু হতে পারে না। শিক্ষাই একমাত্র আমাদের সমস্ত অজ্ঞানের অন্ধকারকে দূর করতে পারে। যত রকম অজ্ঞান আমাদের অন্তরে আছে, ভেতরে আছে, সমস্ত রকম অজ্ঞানকে দূর করার একমাত্র পন্থা সেটি হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা কেমন? স্বামীজি বললেন, যে পূর্ণতা মানুষের মধ্যে প্রথম থেকে বিদ্যমান, তারই বিকাশের নাম হচ্ছে শিক্ষা। যে পূর্ণতা মানুষের মধ্যে প্রথম থেকেই বিদ্যমান, তার বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা। স্বামীজি বললেন, আমাদের অন্তরে অনেক শক্তি আছে, অসীম শক্তি আছে, আমরা তার সন্ধান জানি না, কিন্তু চেষ্টা করলে পরে, পরিশ্রম করলে পরে, অধ্যাবসায়ের দ্বারা, চেষ্টার দ্বারা আমরা আমাদের অন্তরের বিকাশ সাধন করতে পারি এবং যে মানুষ আজকে আমি আছি, সেই মানুষই দেবতায় রূপান্তরিত হতে পারে। স্বামীজি বলছেন, গাছ কখনো দেবতা হয় না, গরু কখনো দেবতা হয় না, দেওয়াল কখনো দেবতা হয় না, মানুষই একমাত্র দেবতা হতে পারে। কিভাবে হতে পারে? যে অন্তরে পূর্ণতা আছে তার বিকাশ সাধনের দ্বারা। আমাদের ভেতরে অনেক গুণ আছে যা আমি জানি না আমার ভিতরে কত গুণ আছে। যদি আমি চেষ্টা করি, সেই গুণগুলো যদি ভিতর থেকে বেরিয়ে আসে, প্রকাশিত হয়, বিকশিত হয়, তাহলে যে মানুষ আমি এখন আছি, সেই মানুষই আমি দেবতায় পরিণত হব। তাই স্বামীজি বলেছিলেন যে অজ্ঞানের অন্ধকার দূর করার জন্য শিক্ষার দরকার। তাই অখণ্ডানন্দজি মহারাজ এবং তার পরবর্তীকালে যারা এই আশ্রমের সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়েছেন, অখণ্ডানন্দজি মহারাজের পরে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, যার গান তোমরা এখন শুনলে, যার লেখা গান, তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর মন্ত্র শিষ্য ছিলেন। এই আশ্রমে তিনি দীর্ঘদিন ছিলেন। এই আশ্রমের যে আধ্যাত্মিক পরিবেশ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ দীর্ঘ 40 বছরের সাধনায় করে গিয়েছিলেন, সেই আধ্যাত্মিক পরিবেশকে প্রেমেশানন্দজি মহারাজ সেটি জাগিয়ে রেখেছিলেন। প্রেমেশানন্দজি মহারাজের পরে স্বামী সুখদানন্দজি মহারাজ, যিনি এই আশ্রমের সম্পাদক হয়েছিলেন, তাকে দেখার আমার সুযোগ হয়েছিল, আমরা তখন ছাত্র। তিনিও ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবীর মন্ত্র শিষ্য, মাকে তারা দেখেছিলেন। সুখদানন্দজি মহারাজ মূলত এই যে আজকের যে শিক্ষা দেখছো, এই যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে যা কিছু সমস্ত, কিন্তু বা হাই স্কুলের যে সূচনা,
সেটি সুখদানন্দ মহারাজের আমলে শুরু হয়েছিল। তিনি বাস্তবিক পক্ষে সেই সময় কিন্তু পড়ার লোক যেমন পাওয়া যেত না, পড়ানোর লোকও পাওয়া যেত না। সেই সময় বিএ পাস করা বা এমএ পাস তো দূরের কথা, বিএ পাস করা ছাত্র ছাত্রী পাওয়া যেত না, আর পড়তে কেউ আসতো না। সুখদানন্দজি মহারাজ গ্রামে গ্রামে ঘুরতেন এবং সেইখান থেকে ছেলেদের ধরে নিয়ে আসতেন, এখানে এসে স্কুলে তাদের পড়ার ব্যবস্থা করতেন এবং গ্রামে গ্রামে গিয়ে যারা বিএ পাস করেছেন বা পড়াশোনা করছেন, একটু উচ্চ শিক্ষা পাচ্ছেন, তাদেরকে তিনি ধরে ধরে নিয়ে এসে এই স্কুলের শিক্ষকতার কাজে লাগিয়েছিলেন। আজকে হাজার হাজার ছাত্র এখানে পরীক্ষা দেয় ভর্তি হওয়ার জন্য, কিন্তু সেই সময় ছাত্র পাওয়া যেত না, বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হতো। শিক্ষক পাওয়া যেত না, বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হতো। সেই অবস্থা থেকে সুখদানন্দজি মহারাজ তার যে অ্যাসিস্ট্যান্ট পেয়েছিলেন তিনি হলেন স্বামী অনবায়ানন্দজি মহারাজ। তিনি দীর্ঘকাল সুখদানন্দজি মহারাজের কাছে থেকে কাজ শিখেছিলেন এবং সুখদানন্দজি বা অখণ্ডানন্দজি, প্রেমেশানন্দজি যে ইচ্ছা বা স্বামীজি যে আশীর্বাদ করেছিলেন সেটিকে বাস্তবে রূপায়ণের জন্য অনবায়ানন্দজি মহারাজ এই আশ্রমের যা পুরনো কনস্ট্রাকশন তোমরা দেখছো, হাই স্কুলের 3 তলা পর্যন্ত, হোস্টেলের 2 তলা পর্যন্ত, বিনোদ কুটিরের 2 তলা, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, বিদ্যা ভবন এবং যা পুরনো আশ্রম বাড়ির অখণ্ডানন্দজি তৈরি ছাড়া, পুরনো মন্দির ছাড়া যা কিছু কনস্ট্রাকশন সেই সময় তার হাত দিয়ে হয়েছিল এবং তিনি নিজে হাতে ইট বয়ে, নিজে হাতে কুর্নি ধরে ইট গেঁথেছিলেন। একবার স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, যিনি আমাদের মঠ মিশনের প্রেসিডেন্ট ছিলেন, তিনি এখানে এসেছিলেন, তখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। তিনি এসে অনবায়ানন্দজির খোঁজ করছেন। অনবায়ানন্দজি তখন এই প্রাইমারি স্কুলের একটা রং হচ্ছে, মিস্ত্রিরাও কাজ করছে, যাতে লেবার কস্ট না লাগে, তাই তিনি নিজে লেবার সেজে ওই লেবারদের মধ্যে হাফ প্যান্ট পরে তখন ঘর রং করছেন। আত্মস্থানন্দজি মহারাজ এলেন, দিয়ে পিঠে চাপড়ি দিয়ে বললেন, বাহ, যেমন গুরু তেমন তার শিষ্য। অখণ্ডানন্দজি গুরু ছিলেন বিরজা আনন্দজি মহারাজ, যিনি স্বামীজির শিষ্য ছিলেন। তো এই যে তাদের যে পরিশ্রম, অখণ্ডানন্দজি মহারাজের, এই সুখদানন্দজি মহারাজ, তারপরে অনবায়ানন্দজি মহারাজ, তারপরে পরবর্তীকালে যারা সম্পাদক হিসাবে এখানে এসেছেন, সকলেই এই আশ্রমের আধ্যাত্মিক পরিবেশ এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, এই দুটি যাতে বজায় থাকে, বিদ্যালয়ের শিক্ষার উন্নতি। তার সঙ্গে সঙ্গে আর একজনের নাম না বললেই নয়, তিনি স্বামী দেবরাজানন্দজি মহারাজ। তিনি দীর্ঘকাল এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, প্রায় 26 বছর। তিনি এই বিদ্যালয়টিকে, এই যে আজকের যে উচ্চ বিদ্যালয়টিকে তিনি একটা উন্নত জায়গায় পৌঁছে দিয়ে গিয়েছিলেন। যখন আমরা ছাত্র ছিলাম তখন দেখতাম তিনি নিজে পরিশ্রম করে বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে পড়িয়ে, নিজে ব্যক্তিগতভাবে পড়িয়ে তাদেরকে তিনি স্কুলের রেজাল্টটা যেন ভালো হয় সেটি চেষ্টা করতেন। এবং বাস্তবিক পক্ষে 1979 সাল থেকে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট ভালো হতে শুরু করলো। 1978 সালে মাত্র 2জন কি 3জন প্রথম বিভাগে, তখনকার দিনে প্রথম বিভাগ পাওয়া খুব কঠিন ছিল, প্রথম বিভাগে পাশ করেছিল। 1979 সালে আমার মনে পড়ছে যতদূর 9জন কি 10জন প্রথম বিভাগে পাশ করেছিল। এবং এই থেকে 1979 থেকে মূলত এই বিদ্যালয়ের রেজাল্ট ধীরে ধীরে উন্নতি হতে লাগলো। আমাদের যারা মাস্টারমশাইরা ছিলেন, পুরনো মাস্টারমশাইরা, তারা বিদ্যায় হয়তো অত উন্নত ছিলেন না, কিন্তু তাদের পরিশ্রম
তাদের ধৈর্য এবং তাদের স্কুলের প্রতি ভালোবাসা আমাদের ছাত্রদেরকে তাদের উন্নতিতে সাহায্য করেছিল। এখন পরবর্তীকালে আমি যখন এখানে হস্টেল সুপারিনটেন্ডেন্ট হিসেবে এলাম, তখন অনেক ভালো ভালো মাস্টারমশাইরা এখানে এসছেন। তার আগে উত্তম দাস মশাই এখানে ছিলেন, ম্যাথামেটিক্সের, যিনি এখানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই ছিলেন। সুদীপ্তবাবু তখন জয়েন করেছেন। আমাদের বস্তুতপক্ষে সেই সময়ে ছেলেরা ইংরেজিকে ভীষণ ভয় পেত, ইংরেজি বই খুলতো না ভয়ে। কিন্তু সুদীপ্তবাবু ইংরেজি কী করে পড়তে হয়, ইংরেজি কী করে লিখতে হয়, ইংরেজির প্রতি ভালোবাসা কী করে আনতে হয়, এটি সুদীপ্তবাবুর একটা বড় অবদান এই স্কুলে। এবং অঙ্কতেও, অঙ্ক ভীতি সকলেরই থাকে। এই উত্তমবাবু এই ছেলেদের পেছনে লেগে লেগে থেকে স্কুলের ছুটির পরেও অনেক চেষ্টা করে করে স্কুলে ছেলেদের অঙ্কের প্রতি ভালোবাসা, অঙ্ক কি করে করতে হয়, অঙ্কের নাম্বার কি করে বাড়াতে হয়, সেটি চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সঞ্জীব মহারাজ, তিনি এখানে জয়েন করেছিলেন সাধু হওয়ার জন্য। তিনি যখন এলেন, তিনি বাংলায় ডক্টরেট, বাংলায় পিএইচডি পাওয়া ছেলে, তিনি যখন জয়েন করতে এলেন, তখন বিদ্যালয়ের বাংলার রেজাল্ট খুব খারাপ হতো। তার চেষ্টাতে তিনি কয়েক বছরের মধ্যে, 2-1 বছরের মধ্যেই বাংলাতে 80-র বেশি নাম্বার তুলেছিলেন 2-3টি ছেলের। ইতিহাসের ক্ষেত্রেও একও কিশোরদার, তোমরা নাম জানো কিশোর সেন, ইতিহাস সেই সময় স্কুলের টিচার ছিলেন না, কিন্তু পড়াতেন, হোস্টেলে থাকতেন বলে। তারও ইতিহাস পড়ানোতে ছেলেরা ইতিহাসের নাম্বার অনেক বেশি পেয়েছিল। এইভাবে সবার নাম হয়তো আমি বলতে পারছি না, কিন্তু শিক্ষকদের প্রচেষ্টাতে এবং ছাত্রদের ভালোবাসা, ধৈর্যতে আজকের বিদ্যালয় একটা অনেক উন্নত জায়গায় পৌঁছেছে। সাধনবাবুর মার হয়তো কম বেশি তোমরা খাও, কিন্তু এই সাধনবাবু স্কুলের যে ডিসিপ্লিনটা, আজকে এই সামনে 3-4টি ছেলে বসে আছে, সুপ্রিয় আছে, তারপরে আগা খাঁ আছে, তারপরে আমাদের গৌতম আছে, এরা সব স্কুলের ভালো ভালো সব ছাত্র ছিল। তো এরা সাধনবাবুর মার খেয়েছে, কিন্তু স্কুলের যে ডিসিপ্লিন, স্কুলকে ঠিক দিকে নিয়ে যাওয়া, পড়াশোনা করলে তো হবে না, একটা নিয়ম শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ধরে রাখা, এটি সাধনবাবুর বড় কৃতিত্ব। আজকে তিনি আর কয়েক মাসের মধ্যে তিনি রিটায়ার করবেন, কিন্তু এই যে মাস্টারমশাইদের যে ভালোবাসা, পরবর্তীকালে পূর্ণবাবু এসছেন, তারপরে আমাদের উজ্জ্বলবাবু এসছেন, আমি যাদেরকে দেখেছি, গঙ্গাবাবু এসছেন, যাদেরকে দেখেছি, পরবর্তীকালে আরও সব ভালো ভালো মাস্টারমশাইরা, দেবদুলাল, এরা সব এসেছে, এরা অনেক ভালো ভালো মাস্টারমশাইরা এসেছেন। তারা চেষ্টা করে যাচ্ছেন বিদ্যালয়কে উন্নত করার জন্য। বস্তুতপক্ষে যখন আমরা ছাত্র ছিলাম বা পরবর্তীকালেও আমরা যখন স্কুল দেখাশোনা করেছি, তখন তোমাদের মতো ড্রেস ছিল না স্কুলে। আমরা যখন ছাত্র ছিলাম 5 কিলোমিটার 6 কিলোমিটার থেকে ছেলেরা হেঁটে আসতো, আমাদের বন্ধুরাই, আমরা হোস্টেলে থাকতাম কিন্তু বন্ধুরা হেঁটে আসতো, খালি পায়ে হেঁটে আসতো। যখন প্রথম স্কুলে ড্রেস করা হবে, তখন আমরা কয়েকজন, এই সুদীপ্তবাবু, আমি, উত্তমবাবু, সাধনবাবু, সুশীলবাবু তখন ছিলেন, এরকম গেট দেবরাজানন্দজি মহারাজকে ধরলাম, মহারাজ স্কুলের একটা ড্রেস করলে ভালো হয়। তখন যে যার মতো পরে আসতো। মহারাজ বললেন, দেখো আমাদের অর্ধেক ছেলেই জুতো পরে স্কুলে আসে না, তো কি করে ড্রেস করা যাবে, ড্রেস করতে গেলে তো পয়সা খরচ। তখন এইসব মাস্টারমশাইরা বললেন যে ঠিক আছে, যারা পারবে না তাদের আমরা দিয়ে দেব। এইভাবে শুরু হোক। প্রথম এদের দ্বারাই এই স্কুলের ড্রেস শুরু হয়েছিল। আজকে তোমরা কত সুন্দর সুন্দর ড্রেস পরে আসছো, ভালো ভালো জুতো পরছো, টাই পরছো, ব্যাজ পরছো, কিন্তু সেই সময় খুব কষ্টের মধ্যে দিয়ে বিদ্যালয় অগ্রসর হয়েছে, বড় হয়েছে। এখন যেটা কাজ, সেটা হচ্ছে যে যখন একটা জিনিস উন্নত শিখরে উঠে যায়, তখন আর কত উন্নত হবে, সেটাকে কি করে রাখতে হবে না, সেই উন্নত জায়গায় এভারেস্টের একেবারে শৃঙ্গে পৌঁছে যাওয়ার পরে
তখন যেই জায়গাটা থাকে সেটা হলো নেমে আসা, সেটা চলতে থাকে, নিয়ম অনুসারে নেমে আসে। এখন দাঁড়িয়ে থাকতে হলে পরে সেখানে পরিশ্রম করতে হয়। এভারেস্টের যদি কেউ উঠে যায়, একেবারে টপ শিখরে যদি কেউ যায়, পৌঁছে যায়, সে যদি ওখানে দাঁড়িয়ে থাকতে চায়, তাকে কত পরিশ্রম করতে হবে। হাওয়া আছে, বাতাস আছে, ঠান্ডা আছে, বরফ আছে, কত পরিশ্রম করতে হবে। সুতরাং টিকে থাকার জন্য তাকে যখন পরিশ্রম করতে হবে, নামার জন্য পরিশ্রম করতে হয় না। অধঃপতন এমনিই হয়। অধঃপতন আমরা বুঝতে পারি না। আমাদের শাস্ত্র বলে, যখন সিঁড়ি থেকে একটা বল ছেড়ে দেওয়া হয়, তখন প্রথম বলটা একটা সিঁড়িতে গিয়ে ড্রপ নেয়, দ্বিতীয় সিঁড়িতে গিয়ে ড্রপ নেয়, তৃতীয় সিঁড়িতে গিয়ে ড্রপ নেয়, তারপরে আর ড্রপ নেয় না, গড়তেই থাকে, গড়তেই থাকে, গড়তেই থাকে। যেরকম আমাদের জীবনের অধঃপতন, ইনস্টিটিউটের অধঃপতন বা আশ্রমের অধঃপতন, সেটা আমরা বুঝতে পারি না কখন হচ্ছে। যদি বুঝতে পারি, সেই জায়গাটা আমাদের আটকানোর দরকার আছে। সেজন্য শিখরে যদি টিকে থাকতে হয়, তাহলে পরে ছাত্রদেরও পরিশ্রম করতে হবে, বিদ্যালয়ের শিক্ষকদের, শিক্ষাকর্মীদের সকলকে পরিশ্রম করতে হবে এই বিদ্যালয়ের যে সুনাম সেটিকে ধরে রাখার জন্য। নেমে যেতে পারে যে কোনো মুহূর্তে, নেমে যাওয়ার সময় পাওয়া যায় না, দেখার সময় পাওয়া যায় না। অধঃপতন কোন দিক দিয়ে ঢুকে পড়ে সেটা বলা খুব কঠিন। সুতরাং সাবধান হতে হবে আমাদের, যেন যে পরিশ্রম করে অখণ্ডানন্দজি মহারাজ থেকে শুরু করে আজকের মহারাজরা পর্যন্ত, বা শিক্ষকরা বা অশিক্ষক কর্মচারীরা, আশ্রমের বিভিন্ন দিকের যারা কর্মচারী আছেন, তারা সাহায্য করে আজকে যে জায়গাটায় তুলে নিয়ে গিয়েছেন, আমরা আশা করব যেন এই জায়গাটাই থেকে যায়, এর থেকে যেন না নামে। তার জন্য আমি অনুরোধ করব এবং প্রার্থনা করব এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহারাজের কাছে এবং শিক্ষক মণ্ডলী, অশিক্ষক মণ্ডলী সকলের কাছে, যে এই বিদ্যালয় যে ঐতিহ্য নিয়ে এগিয়ে আসছে, এই ঐতিহ্যটি যেন নষ্ট না হয়ে যায়। এবং ছাত্রদের কাছেও অনুরোধ করব, তোমরা বিদ্যালয়ের যে ঐতিহ্য, প্রাচীন যে ঐতিহ্য, পুরনো পত্রিকা, অঞ্জলি পত্রিকা তোমাদের লাইব্রেরিতে হয়তো থাকতে পারে, সেইখান থেকে অনেক লেখা বা পুরনো মানুষদের কথা শুনে, তোমাদের বাবা ঠাকুরদাদা অনেকেই যারা এখানে পড়াশোনা করে গিয়েছেন, তাদের কাছে এই বিদ্যালয়ের ঐতিহ্য শুনে, সেই ঐতিহ্যকে বজায় রেখে বিদ্যালয়ের মানটি যেন যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় রাখা যায়। ধন্যবাদ জানাই বিদ্যালয়ের কর্তৃপক্ষকে এবং এই প্রাক্তনী সংসদের পক্ষ থেকে, যদিও আমি প্রাক্তনী সংসদের মধ্যেই, আর ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই রিয়াজকে, বিতানের বক্তৃতা এখনো শুনি, বিতানকে, সৌরিনকে, এবং এই যে তবলা বাজালো যে ছেলেটি রমিত মনে হয়, তাকেও আমার আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। অপূর্ব তাদের গান এবং বক্তৃতাও সুন্দর। তার সঙ্গে সঙ্গে স্বপনবাবুর অপূর্ব গান, আমি বলছিলাম এই গানটাই শুনি আর বক্তৃতার কি দরকার। সুতরাং এই অপূর্ব পরিবেশে, সুন্দর পরিবেশে, পুণ্যভূমিতে, পবিত্র ভূমিতে, যাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, রঙ্গনাথ ঘটক এবং তরুণবাবু প্রদত্ত এবং অলোক দুবে প্রদত্ত যেসব যাদের স্মৃতিতে পুরস্কার, তারা আজকে বেঁচে নেই ঠিকই, কিন্তু তারা আনন্দিত হবেন যদি দেখেন যে আমাদের যাদের পুরস্কার দেওয়া হচ্ছে বা ভবিষ্যতে যারা পুরস্কার পাবে, তারা ঠিক ঠিক মানুষ হয়েছে। স্বামীজি বলতেন স্বদেশ মন্ত্রের শেষে আছে, মা আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আমার সমস্ত দুর্বলতা যা আছে, কাপুরুষতা যা আছে, সমস্ত দূর করে দাও, আমাকে ঠিক ঠিক মানুষ করো। এই ঠিক ঠিক মানুষ যেন আমরা হতে পারি, তাহলেই এই যারা পুরস্কার দিয়েছেন এবং যাদের নামে হচ্ছে,
তার সার্থক হবে। সকলে ভালো থাকুক। সকলকে নমস্কার, ধন্যবাদ।